আমার স্বামী আবির আজ বিকেলে বিদেশ থেকে আসবে। 2 বছর সে প্রবাসে ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন, জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি করতে, আমি হাসপাতালে ভর্তি হব। অন্তত সপ্তাহখানেক সেখানে থাকবো। আবির আসার পর সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে, আবিরের সাথে বিয়ে দিয়েছিল। আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেঁচে নেই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। পাশে থেকে আমার ননদ বলে উঠল, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে? তুমি অনামিকার মামাকে বলে ওকে যে এসে নিয়ে যায়। ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইয়া, আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমার পছন্দ না, সবসময় বেশি বোঝে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দেবে দেখো। শাশুড়িও তালে তাল মিলিয়ে বলে ওঠেন, সেদিন শুনলাম আবিরকে বলেছে এটা লাগবে ওটা লাগবে, এখানে এসে থেকেছে কদিন। এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এত সব আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আম্মার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চায়? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছে? রাজ্যের চিন্তা যেন মাথায় এসে ভর করলো। নিজেকে সামলে নিয়ে দরজার নক করতেই দুজন চুপ হয়ে গেল। ভেতর থেকে আম্মা জোরে বলে উঠলে, কে? আম্মা, আমি চা নিয়ে এসেছিলাম, ভেতরে আসো। চা নিয়ে ভেতরে যেতেই আমার ননদ রুম থেকে বেরিয়ে এলো। আমাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো। তখনই তিনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখেই বললেন, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও, অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো একেবারে। কিন্তু তার জন্য সময় লাগবে একটু। আমি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকালাম। আম্মার দুই সময়ে দুই রকম কথা আমার ভেতরে ঝড় তুলেছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যিই ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম। উনাকে দেখতে ইচ্ছে করলেই চলে আসতাম। উনিও আমার সাথে ভালোভাবেই মিশত, ভালোবাসতো আমাকে। কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন 10তলা ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি অল্পতে ভেঙে গুড়িয়ে যাওয়ার মেয়ে নই, তবু নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ। আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত হবে? মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছে। মামিও কোনো দিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অন্তত ভালো মানুষ। উনি ভালোর জন্যই হয়তো ওনার উপর ভরসা করে বিয়েটা করেছিলাম। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা। নিজের ছেলে বিদেশ থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়ে দিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2বার রিং হতেই মামা কল রিসিভ করলেন। আমি জোরে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন। চারপাশে মানুষজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে আমাকে ডাকে জবাব দিয়ে বলে উঠলেন, কেমন আছিস রে মা? জামাই বাবার কী খবর? কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দিবে হয়তো। আজ আসতে বললে তুমি একদম আসবে না। কেন, কিছু হয়েছে? মামা, আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছেন না। তোর শাশুড়ি? আমার বিশ্বাস হচ্ছে না অনু। তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি কিছু করেছিস? ভুল করলে মাপ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছুই করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি। একটু আগেই আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন। আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন। মামা, আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না। তুই একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে। এখন? হ্যাঁ। নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে না। আমিও এটা নিয়ে কিছু বলি না। এ জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক। তবে সেটা আমার ভাগ্যে টিকবে কিনা সেটা নিয়ে সন্দিহান। আম্মার রুমের দরজায় গিয়ে নক করতেই তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। ভেতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন। আমাকে দেখেই ডেকে বসতে বললেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে। যে যা বলছে তাই শুনছি, তবু কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না?
আমার সামনেই বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশ থেকে 2টা শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখানে একটা শাড়ি আর 3টা থ্রিপস আছে। আম্মা, আজই যেতে হবে আমার। মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখিও নি কখনো। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব। তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য হয়ে মেয়ের মতো মাথা নাড়লাম। আমি সর্বদা শান্তশিষ্ট মেয়ে। ঝামেলা আমার কোনো কালেই পছন্দ ছিল না। জোর জবরদস্তিতেও আমি নেই। আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না। যাও, রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আমার কথায় রুম থেকে বাহিরে চলে আসলাম। বের হতেই দেখি 5-6 জন লোক বড় বড় ডালা করে সবজি, মাছ, মাংস নিয়ে এসেছেন। আম্মা বাহিরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে ছাড়া সবাই এ বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে। নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করে আমাকে? নিজের জন্য বর্দাকৃত রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে বেগে নিলাম। ঠিকই, কিন্তু মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম মামা আসবে না। সবাইকে দেখাতেই ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমিও সেখানে দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়া বড়সড় অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনু, মা। মামার গলা শুনে পেছনে ফিরে তাকাতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সব কিছু ভেঙে চুরে বাহিরে আসতেই যাচ্ছে। ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসবে, আর সেই ছেলের বউকে বাড়ি থেকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা কারো কাছে অস্বাভাবিক কেন লাগছে না সেটা কিছুতেই বুঝতে পারছি না। আমার মামাকে এত করে নিষেধ করলাম সে আমাকে নিতে এসো না, তবু আমার শাশুড়ি একবার বলা মাত্রই তিনি চলে আসলেন। মামা তো কখনো আমার খারাপ চাইতেন না, তাহলে আজ কেন এমন করলেন? মামা কি কোনোভাবে চাইছে না আমি এখানে সংসার করি? আমি দুঃখ ভারাক্রান্ত মনে মামার সামনে আসলাম। মামা তখনও হাসছেন। আমি মামার হাসি মুখ দেখে ভাবছি, এটা কি আসলেই আমার মামা? আমার বিয়ে 2 বছর হলেও এই বাড়িতে খুব একটা আশা হয়নি। নতুন বউ উপাধিটা এখনও বিদ্যমান। মামা হেসে মিষ্টির প্যাকেটটা দিয়ে বললেন, তোর শাশুড়ি কোথায় রে মা? দেখছি না যে। আমি আম্মার ঘর দেখিয়ে দিয়ে বললাম, আম্মা ঘরেই আছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যা মা, রেডি হ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে। আমার অনেক কাজ পড়ে আছে। মামা, আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম, তাও কেন আসলে? আমাকে তুমি ভালোবাসো না? তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে গো? এভাবে কেন বলছিস মা? তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না। উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক। জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে। আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না? অবশ্যই রাখিস। তোর শাশুড়ি গুরুজন, এ বাড়িতে তার কথাই শেষ কথা। তিনি আশা করেছি ভুল কিছু করবেন না। আম্মাকে একদম ভালো লাগছে না আমার। তার মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো? এসব এখন বাদ দে, যা রেডি হয়ে নে, আমি আসছি আপার কাছ থেকে। মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মার রুমে চলে গেলেন। আবিরকে কল দেওয়ারও সুযোগ নেই। এখানে এসে নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না। কি করব কিছু বুঝতেই পারছি না। এদিকে আমার সব কিছু অসহ্য লাগছে। ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো। খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম। আম্মা আর মামা সাথে আমার ননদ ভালো আসর জমিয়েছিলেন। আমাকে দেখি যেন সবার মুখের হাসি ভাব উড়ে গেল। আম্মা কঠোরভাবে বললেন, এখনও এদিক সেদিক কী করছো? তোমাকে তো রেডি হতে বলা হয়েছে। মামাও পাশে থেকে বলে উঠলেন, তোকে তো আমি তৈরি হতে বললাম মা, দেরি করছিস কেন? যা না মা, যা। মামাকে আজ খুব অচেনা লাগছে, সব কিছু কেমন অচেনা লাগছে। কিছুটা বিরসভাবে আমাকে বললাম, আম্মা, আপনার ছেলে আসার পর না হয়ে যায়, উনি আমাকে বাড়িতে রেখে আসবেন। আমি তো ওনাকে কখনো ফোনে ছাড়া আর কখনো দেখিনি। আপনারা সবাই এখানে আনন্দ করবেন। আর আমাকে কথা শেষ করতে না দিয়ে আমার ননদ বলে উঠল, শোনো,
আমরা কেউ আমার আম্মার মুখের উপর কিছু বলি না, ভাইয়াও বলে না, আর আমিও না। আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে। নিশিতার এমন কথায় আমার শাশুড়ি তাকে বললেন, নিশিতা যাও চা এনে তোমার মামাকে দাও। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল। আম্মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছ, আমার ছেলেকে না দেখে বিয়ে করেছো, আমার ছেলে কেমন সেটাও জানতে না। এত কিছু করতে যেহেতু পেরেছো, আজ মামার বাড়িও যেতে পারবে। এটা এমন কঠিন কোনো কাজ না অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। হয়তো এরপর আর কিছু বলা হলে আমাকে নোংরা কিছু ট্যাগ লাগিয়েও দেওয়া হতে পারে। আমি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে আম্মাকে বললাম, ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই, সেহেতু আমি যাচ্ছি। আমার মা ছোটোবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। বাবা ও বিয়ে করে আমাকে পর করেছে। মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে। আপনারা প্লিজ আমার হয়ে থেকে যাবেন। আমার শুধু একটু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে। বাড়ির একটা মানুষও যেহেতু চায় না আমি এখানে থাকি, সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। যুদ্ধ করে টিকে গেলেও সময় অতিবাহিত করা কঠিন হবে। একা ভালো থাকা গেলেও অনেকের মাঝে এভাবে এই পরিস্থিতিতে থাকা যায় না। তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাহিরে নিয়ে আসতেই আমার রুম থেকে সবাই বেরিয়ে এলো। রান্নাঘরের ওখানে থাকা মহিলাগুলো কেমন হাসছে। হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা করে উঠছে। আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল। আম্মাকে হাসি মুখে বলে বাড়ির বাহিরে গাড়ি ঠিক করতে চলে গেলেন। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপ্টে আছে। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে উঠে পুরো বাড়িটায় একবার চোখ বুলিয়ে নিলাম। এ বাড়িতে কি আমার আর আশা হবে? গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা নিজেই একা একা অনর্গল এটা ওটা বলে গেলেন। আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হুঁ করলাম। বাড়ির প্রায় কাছাকাছি এসে মামা বলল, শোনো মা, নিজের সাথেই যাই হয়ে যাক, কখনো মন খারাপ করবি না। খারাপ কিছু হলেও সেটায় ভালো কিছু আছে নাকি সেটা দেখবি। আমি বাহিরের দিকে তাকিয়েই বলে উঠলাম, মামা, আজ আমার বাড়ি ছেড়ে আসার কোনো ভালোটা হলো বলতে পারো? মামা আমার দিকে তাকিয়ে নিম্নস্বরে বললেন, তুই কাঁদছিস না তো? তোর চোখে পানি? তাহলে হয়তো মন ভেঙেছে। সংসার ভাঙতে কতটুকু দেরি সেটা বুঝতে পারছি না। আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা। তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধহয় আর হলো না। আমি শান্তশিষ্ট মেনে নেওয়ার মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে? একটুও বাঁধল না তোমাদের? মা মরা মেয়েকে কিভাবে এত বাজেভাবে ঠকালে মামা? আমার মা বেঁচে থাকলে হয়তো সব কিছু এত খারাপ হতো না। সবার নাকি কেউ না থাকলেও মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মা সবার আগেই আমাকে ছেড়ে গেল। অন্যরা আর কি থাকবে? কেন? মামা আমার কথায় আর কিছু বলল না। তার মনে কি কিছু নাড়া দিল? বুঝতে পারলাম না ঠিক। মামা আমার দিকে চোখ ফিরিয়ে বাহিরে তাকালো। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো আর মামার নেই। চোখের পানি মুছে মামাকে আবার বললাম, নিজের বর দেখার আগেই আমার সংসার ভেঙে গেল, তাই না মামা? মামা এবারও আমার দিকে তাকালেন না। বাহিরে তাকিয়েই বলে উঠলেন, তুই তো সবরকারী, এখন কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা এবার আটকে উঠলেন। আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বললেন, অনু, ধৈর্য ধরতে শিখো, আজে বাজে কথা বলো না। আমার তো সব শেষ মামা। কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো? 2 বছরে বিদেশি স্বামীর সাথে সেরকম সম্পর্ক করতে পেরেছিস? কত বিদেশির বউরে দেখি সারাক্ষণ এখানে ওখানে বসে স্বামীর সাথে কথা বলে, স্বামীকে আঙুলের ইশারায় উঠায় আর বসায়, কিন্তু তোর বেলায়? আবার কত বউরা একটু সেজে গুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু তোরে আমি শাড়ি পরা দেখিনি কোনো দিন। শুধু সুন্দর হলেই হয় না, স্বামীরে আটকে রাখার উপায় জানতে হয়। মেয়েরা তার স্বামীর অন্যদিকে তাকাতে পর্যন্ত দেয় না। আর তোর স্বামী তোকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তো কাকে পাঠাবে? ভাঙা মন দিয়ে শ্বশুরবাড়ি থেকে মামার বাড়ি এসে ঘরে ব্যাগটা রাখতেই মামি কথাগুলো অনবরত বলেই যাচ্ছেন। মামা শুধু পাশে থেকে বলেছেন, শরীফা চুপ করো, এত কথা করো না তো, নিজের কাজ করো। ব্যাগটা হাত থেকে নামিয়ে বললাম, মামি, কোনো পুরুষকে জোর করে নিজের করা যায় না। শুধু পুরুষ কেন, কোনো নারীকে জোর করে নিজের করা আরও অসম্ভব ব্যাপার।
সেক্ষেত্রে আমি নিজেই সেই পুরুষের সান্নিধ্য চেয়েছিলাম। নারী যেমন খুব সহজে কোনো পুরুষের হতে পারে, তেমনি সে না চাইলে কেউ তাকে নিজের করতে পারে না। আমি তার জন্য অপেক্ষা করব। মামি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল, মামার ঘাড়ে বসে বসে আবার খেতে এসেছিস? এতদিন তো কম জ্বালাসনি মা। আমি তো আপনাদের 1 টাকাও খরচ করিনি মামি। উল্টো আমি টাকা দিয়েছি আপনাদের। আমার মায়ের তো কম ছিল না বা কম নেই। আমি কেন কারো ভালো ব্যবহারটুকুও পাই না মামি? কি করেছি আমি আপনার? শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছিস? আমারও এমন দিন এসেছিল যে সময়ের কথা ছিল আমি আমার স্বামীর কাছে বেশি গুরুত্ব পাবো। তখন সে তোকে নিয়ে পড়ে থেকেছে। মামা ধমকের সুরে মামিকে শাসিয়ে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকলেন। মামির কথায় যেন বুকে চিন চিন ব্যথা শুরু হলো। মামির মন বিষিয়ে যাওয়ার কারণ আমার প্রতি মামার ভালোবাসা। এতিমদের হয়তো আসলে ভালোবাসা পাওয়ার অধিকার নেই। সৎমায়ের অবহেলা দেখে মামা এ বাড়িতে নিয়ে এসেছিলেন। আমার এখানে আসার কারণে মামি এতগুলো বছর আমাকে সহ্য করেছে। আমাকে চুপ থেকে মামি আবার বলে উঠলেন, ভেবেছিল এবার বুঝি এসবের পাট চুকিয়ে শান্তিতে থাকব। না, আবার এসে হাজির। মামির কথার উত্তরে আসলে আমার আর কিছুই বলার নেই। শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে বললাম, আল্লাহ, আমার মাকে তো নিয়ে নিয়েছ, এবার কথা আর কষ্ট সহ্য করার হিম্মতটুকু নিও না দয়া করে। এটাও যদি হারাই তাহলে নিজের মনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটায় চলে গেলাম। দরজা খুলেই দেখলাম আমি ও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক ওভাবেই আছে। আমার রুমে কারো আসার প্রয়োজন পড়েনি। আমি থাকতেও কখনো কারো প্রয়োজন পড়তো না। রুমটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। সব কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেলে গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিতেই অচেনা নম্বর থেকে 2বার কল এসেছিল। ব্যালেন্স চেক করে দেখলাম সেখানে মিস কল দেওয়ার টাকাও নেই। বিকাশ থেকে রিচার্জ করে নম্বরটা কল ব্যাক করলাম। রিং হতেই ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো। ফোন রিসিভ হতেই সালাম দিলাম। ওপাশ থেকে ভরাট পুরুষ গালি। গলায় কেউ বলে উঠল, আপনি অনামিকা বলেছেন? জি বলছি। আপনি কে? আমি কুরিয়ার থেকে বলছি। আপনার নামে একটা পার্সেল এসছে। বড়সড় একটা পার্সেল, ভেতরে কি আছে সেটা বলতে পারছি না। এসে ওটা নিয়ে যাবেন। আমার নামে পার্সেল, তাও আবার বড়সড়। বিষয়টা আমাকে উদ্গ্রীব করে তুলল। কে পাঠালো আমাকে পার্সেলটা? নিজের প্রশ্নগুলো দমিয়ে বলে উঠলাম, কোথায় থেকে এসছে ওটা? কে পাঠিয়েছে? প্রেরকের নাম লেখা আছে? হ্যাঁ, ইংরেজিতে কোনো পেজের নাম লেখা হয়তো। মানুষের নাম নাই বাপু, তাড়াতাড়ি নিয়ে যাও, সব দেখতে পাবা। ঠিক আছে। লোকটা ওপাশ থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তাটা বেড়ে গেল। ফোনটা রাখতেই দেখি মামি দরজার পাশে দাঁড়িয়ে। ওনার মুখটা দেখেই আমার মুখটা মলিন হয়ে গেল। এই মানুষটাকে আমি না যাওয়া সত্ত্বেও কষ্টে রেখেছি। আমি কারো ওপর জুলুম করছি। আমাকে কিছু না বলতে দেখে মামি বলে উঠলেন, বিকেল হয়ে গেছে, কটা খেয়ে উদ্ধার করলেও তো করতে পারেন। আপনার মামা এসে আবার আমার উপর চড়াও হবে। বাড়ির সব দোষ তো সবসময় আমারই হয়। মামির দিকে তাকিয়ে মিথ্যে হাসির চেষ্টা করে বললাম, আমাকে ভালোবাসা যায় না তাই না মামি? ভালোবাসা গেলে কি আর আমার মামা আমাকে ছেড়ে চলে যেত? চিন্তা করবেন না, আমি না চাওয়া সত্ত্বেও যে আপনার কষ্টের কারণ হয়েছি না, এই কষ্টে আমি আর আপনাকে রাখবো না। আমি আমার জন্য একটা আলাদা বাড়ি করব। আমার একলা জীবন একাই পার করব। আমি চাই না আমার জন্য কেউ অসুখী হোক। আর কয়েকটা দিন একটু সহ্য করে নিন মামি। কথাটা তো আবেগে বলে দিলাম। আমার কি আসলেই এই মানুষগুলোকেও ছেড়ে থাকতে হবে? নিজের উপর নিজেরই মায়া হচ্ছে। এই মানুষটার ভালোবাসা পেতে শাড়ির আঁচল ধরে পেছন পেছন ঘুরতাম। কখনো আদর করে কোলে নিত, আবার কখনো চোখেও দেখতো না। আমার কথায় মামির মুখটা যেন আরেকটু কালো হয়ে গেল। আমার কথায় দমে গেলেন উনি। কি জানি আমার দিকে চোখ রেখেই বললেন, পরে গিয়ে উদ্ধার করবেন, আপাতত খেয়ে নেন। বিকেল হয়ে গেছে। বিছানা থেকে উঠে আলমারি থেকে বোরখাটা বের করতে করতে বললাম, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। কুরিয়ার থেকে কল এসেছিল, আমার নামে নাকি কিছু একটা এসেছে। ওগুলো আনার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো। আপনি বাড়িতে এসেছেন জন্য আপনার মামা গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে বলেছিল। খুব কষ্ট হয়েছে রান্না করতে। ওগুলো খেয়ে যেখানে যাওয়ার সেখানে যান। না খেয়ে এক পাও বাহিরে যেতে পারবেন না। যখন যেটা ইচ্ছে সেটা করতে পারবেন না এ বাড়ি থেকে। মামির কথায় বেশ অধিকারবোধ বুঝতে পারলাম।
এই মহিলাকে আমি 20 বছরেও চিনতে উঠতে পারলাম না। কেমন মানুষ উনি, কেন এক এক সময় এক এক আচরণ করেন? বোরখাটা বিছানার উপর রেখে বললাম, ভালো তো বাসেন না, শত্রু ভাবেন। সেই মেয়ের খাওয়া বা না খাওয়া নিয়ে এত চিন্তা কেন আপনার? এত ভাবতে হবে না আমাকে নিয়ে, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। মামি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন। চেয়ার টেনে নিজের ঠেলে বসিয়ে দিলেন। নিজেই একা একা খাবার প্লেট দিয়ে বকবক করতে থাকলেন। আমি উনার দিকে এক পলকে চেয়ে রইলাম। এই মানুষটা আমাকে অনাদর করলেও হয়তো একটু হলেও এই এতিম মেয়েটার মায়ায় জড়িয়েছে। নইলে শত্রুকে কে হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয়? এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি? আমার পালক মা কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। শুধু বড়সড় একটা পার্সেল না, একটা ট্রলি ব্যাগ নিয়ে আসতে হয়েছে ওখান থেকে। রিক্সা বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা নিজেই ট্রলি ব্যাগটা আমার রুম পর্যন্ত দিয়ে গিয়েছে। ভাড়া মিটিয়ে রুমে এসে বোরখা খুলে ফ্রেশ হয়ে নিই। ওয়াশরুম থেকে দেখি মামি এসে বিছানায় এসে বসছেন। আমার রুমে মামিকে দেখে কৌতুকের স্বরেই বললাম, কি মামি, আমার মায়া কি বেশি টানছে? চোখে হারাচ্ছেন আমাকে? মামি আমার দিকে বিরক্ত মুখে চেয়ে রইলেন। সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি। এটা লক করে পাঠানো হয়েছে, আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, তাছাড়া খুলবে না। বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল। কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না তখন ওভাবেই রেখে দিলাম। মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন। পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। আনলক করতে না পেরে মামি কনকার চোখ থেকে বললেন, কি আছে এর ভেতরে বলতো? হতে পারে এর ভেতরে কয়েক খণ্ড কড়া লাশ আছে। আজে বাজে কথা বলবি না। আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি? আমাকে তো আপনার সহ্য হয় না। মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতো হাত ধরে ফেললাম। মামির মুখটা কেমন মলিন হয়ে গেছে এতক্ষণে। মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরেই বললাম, আমাকে দেখতে না পারার মিথ্যে অভিনয় আপনি কেন করেন মামি? আপনার অভিনয় ঠিকঠাক হয় না। আপনার এই কঠোর আচরণে অধিকারবোধ দেখিয়ে ফেলেন, যেটা ভালোবাসা থেকে আসে। মামি আমার কোনো কথার জবাব দিল না, শুধু ছোট করে বলল, ছেলে হয়ে জন্মালি না কেন? ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম। পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হতো না। কার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না। ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলেছে বলে মনে হচ্ছে হয়তো তার। আমি আবার বলে উঠলাম, মেয়ে হয়ে জন্মেছি, এত বছর জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না? সুন্দর না? আপনার তো খুশি হওয়ার কথা মামি। ছেলে হলে নিজে তো জ্বালাতামই, সাথে বিয়ে করে বউ বাচ্চা সহ জ্বালাতাম। তখন তো আরও বড় শত্রু হয়ে যেতাম। মামি এবার রাগী গলায় হুঙ্কার দিয়ে বললেন, মুখ দিয়ে কে মিষ্টি কথা বেরোয় না? অন্যের কথা তো ভালো মেয়ের মতো মুখ বুজে সহ্য করিস, আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ, নিজেই দেখ। তুই আমার শত্রু হবি না তো কে হবে? ছেলে হইলে এরকম করে পেছনে লাগতে আসতি না। কেউ কেউ সম্মানের মানুষ, যাদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষ, যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না। আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথমবারের মতো এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম। এ যাবৎ তার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম। মানুষটা আমাকে ভালোবাসত সেটা টের পেতাম, কিন্তু কখনো ধরা দিত না। মামির দিকে এগিয়ে বসলাম। বললাম, মিসেস শরীফা, আপনার হাসি সুন্দর। এই হাসি দিয়ে কি আবার বাবাকে বশ করে রেখেছেন? তুই এত কষ্টেও মজা করতে পারছিস কীভাবে অনু? মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না আমার। কষ্টকে পাত্তা দিলে সে আরও বড় আকার ধারণ করবে। যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া। কার কপালে সংসারের সুখ নাই থাকতে পারে, অন্য ভালো কিছু তো থাকবে। সৃষ্টিকর্তা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন, শুধু আমাদের মেনে নিতে হবে। কি হলো, চুপ করে আছিস কেন? মামির কথায় ফিরে তাকালাম। বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম, এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি। বাহিরে থেকে আসছি, ঘরে ভালো লাগছে না। মামিকে রেখে বাহিরে চলে আসলাম। চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। বেশ খানিকটা হয়ে গেছে। বাড়ির সামনে সুপারি গাছ কেটে বসার জায়গা বানানো হয়েছে। সেখানে গিয়ে পা ঝুলিয়ে বসলাম। কিছু দূরে মেন রোড। কিছুক্ষণ পরপরই ডাক ছেড়ে কেমন হর্ন বাজিয়ে ট্রাক আর বাস যাচ্ছে, সেগুলোই আনমনে দেখছিলাম। হঠাৎ পাশে মামি এসে বসলো।
সেটা বুঝতে পারলাম। বাড়িতে মামি ছাড়া কেউ ছিল না। মামা রাতে বাড়ি ফিরবে মামি ভেবে আর না তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ পুরুষশালী কণ্ঠে কেউ বলে উঠল, কেমন আছে সোনু? গলা শুনেই যেন ছিটকে পড়লাম আমি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি আমি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? আমার কথার সাথে সাথে সেই পুরুষও বসা থেকে উঠে দাঁড়ালো। লম্বা আর বিশাল দিয়ে মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি বাড়ির দিকে পিছিয়ে যেতে থাকলাম। বাড়ির দিকে দৌড় দেব এমন সময় সে বলে উঠল, প্লিজ দাঁড়িয়ে যাও অনু। আমার পা যেন এবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। নিজেকে সামলে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। পুনরায় প্রশ্ন ছুড়লাম, কে আপনি? রাতের বেলায় এখানে কি করছেন? লোকটা সোজা সাপটা জবাব দিল, আমি রিহেম। রিহেম? কে রিহেম? তোর ভাই। আমার ভাই? আমার কোনো ভাই নেই। তুই মানিস আর না মানিস, আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বইছে। আমার মায়ের একটাই সন্তান, আর সেটা হচ্ছে আমি। তোর বাবার তো একটা সন্তান না? আমার কোনো বাবা নেই। বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি যখন এ বাড়িতে আসি তখনই মায়ের সাথে বাবাকে কবর দিয়ে এসেছি। আর আমি হয়তো আপনার চেয়ে বয়সে বড় হব, তাই আপনি করে বললে খুশি হব। আপনার সাথে তুই করে কথা বলার মতো সম্পর্ক নিয়ে আমার পারবো না আমি। তুই চাইলে আমি তোকে আপা বলতে পারি, কিন্তু আপনি কখনোই বলবো না। আমার আশেপাশে যেন আপনাকে কোনো দিন আর না দেখি। আমার মামা মামি যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তাহলে আপনাকে আস্ত রাখবে না। হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল, আপা, আব্বা অসুস্থ, তোকে দেখতে চেয়েছে, তাই আমি আজ এখানে এসেছি। আমার কোনো বাবা নেই, আপনি আসতে পারেন। আমি নিজেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম। আমার বাবা পরিচয়ের মানুষটার কথা আমি কখনো কানে নিতেই চাই না। ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে। আমি ভেতরে প্রবেশ করার পর বাহিরের মানুষটা সেখানেই দাঁড়িয়েছিল। এটা আমার মায়ের গুণধর স্বামীর ছেলে, আমার ভাই নয়। আমার তো কেউই নেই পরিচয় দেবার মতো। বাড়ির মধ্যে আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকে চিৎকার দিয়ে বলে উঠলেন, ঘরে আয়, তোর ওই চাবি আমি খুলে ফেলেছি। এক প্রকার দৌড়ে ঘরে এসে দেখি মামি সত্যি সত্যি ওটা আনলক করেছে। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম আমি। মামি তালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেনটা এখনও খোলেনি। আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপ্টে বললেন, পাসওয়ার্ড চারটা এক দেওয়া। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল। জলদি দেখ ভেতরে কি আছে। আমার চেয়ে আপনিই দেখছি বেশি এক্সাইটেড মামি। কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ। আমি আর দেরি না করে ব্যাগের চেনটা খুলে ফেললাম। উপরের অংশটা সরিয়ে দিতেই আমি অবাক। মামি আবারও হাসতে হাসতে বলে উঠল, দেখেছিস, আমি বলেছিলাম না যে বিয়ের শপিং হয়তো। কিন্তু এসব কে দিবে মামি? জামাই হয়তো দিয়েছে। উনি দিলে এখানে আজকেই কিভাবে দিবেন এগুলো? আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ, অন্য কেউ। কে দিবে এত টাকার জিনিস? 2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে যাবে। সিগনেচারটা করে দিও। তোমার ক্যাবিনে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আবির পাঠিয়ে দেবে। শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগে আছেন। বিয়ে আর ডিভোর্স কি হাতের মোয়া নাকি? ছেলেকে বিয়ে দিয়েছিলেন কেন? মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কেন ভাঙছেন? ছেলেকে বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না। দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। ওপাশ থেকে শাশুড়ি ধমকের সুরে বলে উঠলেন, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ নু? আমি তোমার বড়, আমার সাথে এভাবে কথা বলবে না। আবার এতক্ষণে মনে হচ্ছে আপনাকে এতদিন সম্মান দিয়ে ভুল করেছি। আপনি সম্মানের যোগ্য নন। আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি। আমার থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব আমি তোমার। মা বাবা শিক্ষা দেয়নি? ও শিক্ষা পাবে কোথা থেকে? জন্মেই তো মাকে খেয়ে ফেলেছ। এতিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার বাবা মা ছিল না? আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি তো এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন? এ বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা প্র্যাঙ্ক করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে শুকনো আশা জেগেছিল
সেটা ভুল। তোকে তো আগে থেকেই আমার পছন্দ ছিল না। মিনকে শয়তান তুমি। আমি মানুষ ভুল চিনি না। এতদিন ভালো সাজার নাটক করেছেন, এখন আসল পরিচয় বেরিয়ে এলো। আপনার আসল চেহারা তো অনেক আগেই বেরিয়ে এসেছে। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না, জোর করে অন্য কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই দিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন, দেখুন পারেন কি না। ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লাম। তার মানে এগুলো ও বাড়ির কেউ পাঠায়নি। মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। তিনি হয়তো আমাকে এভাবে কারোর সাথে কথা বলতে শোনেননি। আমি কারোর সাথে বলছি কি না সেটাও মনে করতে পারছি না। আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে আম্মাও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ভালো মানুষের আসলে ভাত নেই, মেনে নিতে একদিন, আর নিজের ইচ্ছে বলতে কিছু থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয়, নিজেকে সহজলভ্য করা উচিত নয়। মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বললেন, চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে দিয়ে হয়তো আজ প্রথমবারের মতো তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার হৃদস্পন্দন বেড়েছে, ভেতর থেকে কান্না ঠেলে আসতে চাইছে, বারবার বুক কেঁপে উঠছে, ফুপিয়ে উঠছি আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, কাঁদিস না মা। মামির কথায় এবার আমার কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছিলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম, মনে হচ্ছিল একটু ভেঙে গুড়িয়ে যাই, আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিক। আমি তো এতিম, আমাকে আবার কে গুছিয়ে দেবে? নিজেকে নিজেরই ঠিক রাখতে হবে হয়তো। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল। মামির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসে চোখ গাল মুছে নিলাম। চোখ মুখ মুছে মামিকে ভাঙা ভাঙা গলাতেই বললাম, মামা কোথায়? মামি দোকানে আছে? তোর শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে, তুই তো তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ, তাই ওরার কথা মেনে নিয়ে চলে এসেছিস। মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো। আমি নীরব স্বরে বললাম, আমার কথা শুনে আপনার মনে হলো মামি উনি এখনও সেই সম্মানের জায়গা ধরে রাখতে পেরেছেন? কি হয়েছে খোলসা করে বলতো। আর কি বলবো মামি, নদী ভাঙনের মতো আমার সংসার ভাঙতে চলেছে। কি বলেছে উনি? 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ আসবে। তোর মামাকে একবার ফোন কর, মামাই তো আমাকে নিয়ে এসেছে। আমি কতবার নিষেধ করেছিলাম, মামাকে যেতে বলেছিলাম মামা আমার শাশুড়ি কল দিয়ে যেতে বললে আসার প্রয়োজন নেই। মামা তবুও গিয়েছিল আমাকে নিয়ে আসতে। কল লাগা তুই ওনাকে। আমার আর কারোর সাথে কথা বলার রুচি হচ্ছে না মামি। মামির হাতেই ফোনটা ধরিয়ে দিয়ে বললাম, আমি কাল সকালে ওই বাড়িতে যাব মামি। আবার সংসার আমাকেই বুঝে নিতে হবে। আমি কেন সব কিছু হারাবো? কি দোষ আমার? মামাকে কল করার প্রায় আধ ঘন্টা পরেই বাবা বাসায় ফিরলেন। ভাবি এমন করে বাসায় ফিরতে বলেছে যে মামা আর দেরি করতে পারেনি। আমি তখন দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। মামি পাশেই বসে আছেন। বাহির থেকে মামার গলা শোনা যাচ্ছে। মামি দৌড়ে গিয়ে বাড়ির গেট খুলে দিলেন। দুজনই আমার রুমের দিকেই আসছে। মামি আগে আগে রুমে ঢুকলো, মামাও সাথে সাথেই প্রায় এলেন। আমার মুখের অবস্থা দেখে এক প্রকার আঁতকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কান্না করছো কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মামি নিজেই বলে উঠলেন, অনুকে তুমি এ বাড়িতে কেন নিয়ে এসেছো? অনু নাকি তোমাকে কল দিয়ে নিষেধ করেছিল যেতে, তবু কেন ওকে নিয়ে এসেছো তুমি? মামা আমার দিকে একবার তাকিয়ে আবার মামির দিকে তাকালেন, শক্ত গলায় বললেন, তাতে তোমার কি? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো। মামিও তেজি গলায় বলে উঠলেন, আমি তো ওর ছোটোবেলা থেকে ওকে দেখতে পারি না, আজ আর নতুন কি? মামা মামিকে আর কিছু না বলে বিছানার পাশে বসলেন। নরম স্বরে আমাকে বললেন, কি হয়েছে মা? কেঁদেছিস কেন? মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললাম, কি হবে মামা, সংসার ভাঙার আনন্দে একটু কান্না করছি। তুই এখনো ওটা নিয়েই বসে আছিস? থাকবো না। না, থাকা উচিত না। সংসার ভাঙা এত সহজ বাবা? আরে বাবা, সংসার ভাঙবে কেন? মামি এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলে ওঠে, এই তুমি ওকে মিথ্যে সান্ত্বনা একদম দেবে না।
তুমি ওকে ও বাড়ি থেকে নিয়ে এসেছো কেন সেটা বলো। আমার মামার দিকে সোজা হয়ে বসে বললাম, আমি নিষেধ করার পরও ওখানে আজ কেন গেলে মামা? কেন আমার সংসারটা ভাঙতে তুমিও সাহায্যের হাত বাড়িয়ে দিলে? মামা আমাদের দুজনের দিকে একবার করে তাকিয়ে বলল, কি হয়েছে তোদের, বলবি আমাকে? এত হাইপার হয়ে যাচ্ছিস কেন তোরা? অনুর শাশুড়ি কল করেছিল, উনি বলেছেন 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। মামির কথার জন্য মামা আকাশ থেকে পড়ল। মামির কথা শেষ হতে তিনি চিল্লিয়ে উঠে বললেন, কি কি বলছো তুমি? মাথা ঠিক আছে? আপা কেন এসব বলবেন? বলেছে তো উনি, বলার পরই তোমাকে কল দেওয়া হয়েছে। মামির এবারের কথায় মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি আর কিছু বলছি না, কেন জানি না আর কোনো অনুভূতি এখন অনুভব হচ্ছে না। চুপচাপ মুখে কুলুপ এঁটে বসে কিছুক্ষণ পর পর দীর্ঘ নিঃশ্বাস ফেলছি। মামা কিছুক্ষণ মৌন থেকে নীরবতা ভেঙে বললেন, আমি কি তবে ভুল করলাম? মিথ্যা কথা বিশ্বাস করলাম? কিন্তু উনি এমনটা কেন করলেন? আমি আর মামি যেন এবার নড়ে চড়ে বসলাম। তার মানে মামাকে মিথ্যে বলা হয়েছে? আমি আর মামি একে অপরের দিকে কিছুক্ষণ দেখলাম। মামি আমার দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে বললেন, কি বলেছেন উনি? মামা মেঝের দিকে তাকিয়ে আছেন, বেশ অন্যমনস্ক দেখাচ্ছে মামাকে। মামি আমারও জিজ্ঞেস করলো, তোমাকে কল করে উনি কি বলেছিলেন? মামা মামির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজেই প্রশ্ন ছুড়লেন, আমি কি তবে তোর সংসার ভাগলাম? মামা বেশ স্পষ্টভাবেই বললেন, আমাকে ঠকানো হয়েছে। তুই ফোন রাখার পর তোর শাশুড়ি কল দিয়েছিল। প্রথমে তোর ননদ কথা বলে তোর শাশুড়ির সাথে কথা বলতে বলল। উনি ফোন করে কানে নিয়ে আমাকে বলল, আবির আর তোর যেহেতু আয়োজন করে বিয়ে হয়নি, তাই তোকে সারপ্রাইজ দিতে তোকে এই বাড়ি পাঠাবে। তোদের আবার বিয়ে দেওয়া হবে ধুমধাম করে। এত ভালো খবর শুনে আমি তোকে নিয়ে আসতে গিয়েছিলাম। মামি বলে উঠলেন, উনি যদি ও সবই করতেন তাহলে এখন এসব করছেন কেন? আমি মামিকে ডেকে বললাম, মামি আমার মামাকেও ঠকানো হয়েছে, আমার সংসার ভাঙার পরিকল্পনা করা হচ্ছে। আমি আর এসব সহ্য করব না, কালকেই আমি ওই বাড়িতে যাব। মামা এবার বলে উঠলেন, তুই যাবি না? তুই যাবি মা, তুই যাবি। আমি নিজে কাল তোকে ওখানে রেখে আসবো। তার আগে আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো। হ্যাঁ বাবা, আমি আমার সংসার বুঝে নেব। কালকেই আমি ওখানে যাব। মামা প্রায় আধ ঘন্টা যাবৎ আমাকে আর মামিকে রুমে থাকতে বলে বাহিরে গিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলেছে। এতক্ষণ সময় নিয়ে কী কথা বলছে সেটাই আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। মামি মামার এত কথা বলা দেখে বলে উঠল, আমার মনে হয় তোর আজকেই ও বাড়িতে চলে যাওয়া উচিত। বিষয়টা গরম গরম থাকতেই গিয়ে ওঠা উচিত। আজই যাব। রাত হয়ে গেছে তো। কত রাত হয়েছে? কিছুক্ষণ আগে সন্ধ্যা হয়েছে। আবিরকে তোর দেখতে ইচ্ছে হচ্ছে না? 2 বছর পর স্বামী এসেছে, দেখবি না? কিন্তু মামি, কোনো কিন্তু না, তুই যা, তৈরি হয়ে নে। আমি দেখছি তোর বাবাকে গিয়ে জানাই, বাইকে করে রেখে আসবে। মামির কথা শুনে মনে হলো আমার সত্যি সত্যি আজই যাওয়া উচিত। আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে যা খুশি হয়ে যেতে পারে। মামা বাহিরে থেকে আমার রুমে এসে মামা বললেন, তুই কি ও বাড়িতে যেতে চাচ্ছিস? মামা, আমি এখনই যেতে চাচ্ছি। এখন? মামি পাশে থেকে বলে উঠল, হ্যাঁ, মেয়ে যেতে চাইছে, দিয়ে এসো। মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আচ্ছা, রেডি হয়ে নে। মামা নিজের রুমে চলে গেলে মামি আমার আলমারি খুলে লাল টকটকা একটা শাড়ি বের করে দিয়ে বলে, এটা পরে যা। লাল শাড়িতে মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে। লাল শাড়ি, চুল ছেড়ে, চোখে কাজল আর ঠোঁটে একটু লাল লিপস্টিক একটা পুরুষকে কাবু করতে যথেষ্ট। মাথাটা ভালো করে চিরুনি করে নেয়। লাল ব্লাউজটা শাড়ির ওখানেই দেখলাম, হয়তো দাঁড়া দিচ্ছি। মামি আলমারির ড্রয়ার থেকে ব্লাউজ পেটিকোট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমি তোর মামার সাথে কথা বলছি, ততক্ষণে তুই তৈরি হয়ে নে। আমি মামির হাত থেকে ওগুলো নিয়ে সম্মতিসূচক মাথা নাড়লাম। মামি আমার গালে হাত দিয়ে মুচকে একটা হাসি দিয়ে চলে গেলেন। এই মানুষটা এত পরিবর্তন কিভাবে হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। মামির কোনো ছেলে মেয়ে নেই, একদমই ছিল না এমনটা না। মামা মূলত আমার দেখাশোনা করার জন্য তাড়াতাড়ি বিয়ে করেছিলেন। প্রথম দিকে আমাকে খুব ভালোবাসলেও পরে কেন জানি না মামির মন বিষিয়ে গিয়েছিল। ভেতরে ভেতরে ভালোবাসলেও বাহিরে বাহিরে সেটা বুঝতে দিত না। সব সময় খারাপ ব্যবহার করত। আমি তবুও তার পিছু ছাড়িনি কখনো। মামির বিয়ের 3 বছরের মাথায় প্রথম ছেলে হয়েছিল। মামা মামি কি খুশি ছিল! সেই খুশি বেশি দিন টেকেনি। 20 দিনের মাথায় বাচ্চাটা কি যেন হয়ে মারা গিয়েছিল। সবাই খুব ভেঙে পড়ছিল।
তারপর মামি আরও 3বার মা হয়েছিলেন, কিন্তু সন্তানকে ধরে রাখতে পারেননি। সৃষ্টিকর্তা মামির কোল খালি করে বাচ্চাগুলোকে নিয়ে গেছেন। এরপর থেকে মামি আর সন্তান সুখ পাননি। আমি শাড়ি পরে কুচিগুলো ঠিক করতে না পেরে মামিকে ডাক দেওয়ার সাথে সাথে মামি আমার রুমের দরজায় এসে বললেন, কি হয়েছে? আমি ঠোঁট উল্টে বললাম, মামি শাড়ি কুচি খুব জ্বালাচ্ছে, আমি ঠিক করতে পারছি না। মামি একগাল হেসে বলল, আমি ঠিক করে দিচ্ছি। তার জন্যই তো ডাকলাম। বুঝেছি। আমাকে কি কেউ প্রয়োজন ছাড়া ডাকে নাকি? না ডাকতেই যে চলে আসে, তাকে কিভাবে ডাকবো? কখন ডাকবো? আজ তো কেউ আমাকে একা থাকতেই দেয়নি। আমার কি এখন চলে যাওয়া উচিত? মা কি মেয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে, যেখানে মেয়েটা জেদি, রাগী, একগুঁয়ে স্বভাবে? আয় এদিকে, আয়, কুচি ঠিক করে দিই। শাড়িও তো ঠিক করতে পারিসনি, আমি পরিয়ে দিচ্ছি। আমি এত সেজে গুজে তো যাচ্ছি, আমার সংসার টিকবে তো? আবির আমাকে মেনে নেবে তো? আল্লাহর ভরসা। কোনো চিন্তা করিস না, শুধু কোনো কিছুতে হার মানবি না। তোর শাশুড়ি খুব ভালো মানুষ। তখন তার ফোন কল আর কথাবার্তা আমার খুব আজব লেগেছে। যে আমার সাথে যেমন করবে, আমিও তার সাথে ঠিক সেরকমই করব। মামি আমাকে পুরোপুরি তৈরি করে দিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। পেছন থেকে আমার কাঁধে থুতনিতে ভর করে আয়নার আমার দিকে তাকিয়ে রইল। তোকে কি সুন্দর লাগছে দেখেছিস? বরকে নিজের দিকে আকৃষ্ট করতে মেয়েদের সেজে থাকতে হয়। বুঝলাম। মামি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তোর মামাকে বের হতে বলছি। মামি ওই লাগেজটা ভালো করে রেখে দিলেন। কে দিল সেটা তো জানতেই পারলাম না। আচ্ছা, রেখে দিব। আমি ভাবছি আবারও চোখের পানি ফেলে ফিরে আসতে হয় কি না। আগেই এত নেতিবাচক কিছু ভাবিস না, যা ভালো মন দিয়ে। মামি মামাকে ডাকতেই মামা বাহিরে গিয়ে নিজের বাইকটা বের করলেন। মামির থেকে বিদায় নিয়ে বের হবো, তখনই মামি হঠাৎ করে জড়িয়ে ধরলেন। আকস্মিকভাবে ঘটায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই মানুষটার এত ভালোবাসা, নিজেকে ধরা দেওয়া, আমি কেমন মেনে নিতে পারছি না। এত শক্ত প্রকৃতির মানুষ কেন বারবার ভালোবাসা জাহির করছে? মামিকে বাসায় একা রেখেই আমার আর মামার রওনা দিতে হলো। বাসায় ফিরে মামিকে কল করে জানাবো বলেই বিদায় দিলাম। মামা বেশ দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। রাত হওয়ার রাস্তাটা বেশ ফাঁকা। আমি মামার কাঁধে হাত রেখে চুপচাপ বসে আছি। নিজের স্বামীকে প্রথমবারের মতো সামনাসামনি দেখার জন্য একটা উত্তেজনা কাজ করছে। আমি যাওয়ার পর ও বাড়িতে কী হবে সেটাও বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি যে আমাকে নরম হওয়া যাবে না। বিয়ের আগেই মেয়েরা কিছু কিছু ছেলের ঘরে উঠে যায়। বিয়ের জন্য আজ প্রয়োজনে স্বামীকে পেতে এমন কাজ করতে হবে। নিজেকে বারবার বুঝাচ্ছি, ভেঙে পড়া যাবে না, শক্ত থাকতে হবে। তবুও ভেতর থেকে একটা ভয় কাজ করছে। আমাকে একদম চুপ থাকতে দেখে বাবা বললেন, ও বাড়িতে যেতে ভয় লাগছে? হ্যাঁ বাবা। আমার শাশুড়ির সাথে তোমার কি কথা হলো তখন? ওসব তো শুনতে হবে না। তুই ওখানে গিয়ে আগেই কারোর সাথে খারাপ ব্যবহার করিস না মা। আমি আগে কারোর সাথে খারাপ ব্যবহার করি না বাবা। কেউ কিছু বললেও আজ আর জবাব দিবি না। বাড়িতে যেয়ে শাশুড়ির কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবি। হ্যাঁ, তখন হয়তো একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে। আমি মাপ চেয়ে নেব, সমস্যা নেই। তবে উনি যদি আবারও খারাপ ব্যবহার করে তাহলে আমি চুপ থাকবো না। একটু সহ্য করে নিস মা। চেষ্টা করবো বাবা। তবে আমার ভয় লাগছে খুব। ওনারা কি আমার সাথে ভালো ব্যবহার করবে? দেখি গিয়ে, চল। আমিও আর কথা বাড়ালাম না। এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা করতে লাগলাম। মামা গতি বাড়িয়ে দিলেন। আমি চুপচাপ বসে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকলাম। তিনি একমাত্র আমাকে এসব থেকে বাঁচাতে পারে। মামা বাড়ির সামনে এসে বাইক থামালেন। সদর দরজার ভেতরে নিয়ে একপাশে রেখে লক করে রাখে। মোবাইলের সময় দেখে বললেন, 10:30 বেজে গেছে। আয় মা, তাড়াতাড়ি আয়। মামা আগে আগে হাঁটা শুরু করলেন। আমি মামার পিছু পিছু হাঁটছি। বুকের ভেতরটা কেমন যেন করছে। অতিরিক্ত ভয়ে পেটের নাড়িও কাঁপছে। বেশ বুঝতে পারছি, হাঁটার শক্তিও পাচ্ছি না। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। এই বাড়িতে এর আগেও এসেছি, কিন্তু এমন কখনো হয়নি। মামা গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমার মার মুখ এমন কাঁদো কাঁদো লাগছে কেন? মামা, আমার ভয় লাগছে। দূর বে, কিছু হবে না, সাহস রাখ। মামা আমার মাথা হাত বুলিয়ে কলিক বেল চাপালেন। মামা বেল বাজানোর সাথে সাথে দরজার ওপাশে শব্দ হলো। কেউ খুলতে চলে এসেছে। মনে হচ্ছে ওপাশে কেউ তৈরি হয়ে ছিল দরজা খোলার জন্য। দরজার পাল্লা সরে গেল। দরজার ওপাশে আমার ননদের হাসি হাসি মুখের দেখা মিলল। আমাকে দেখেই বলে উঠল, চলে এসেছো? দরজার বাহিরে
আর মামা দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা যেন কোনো একটা অজানা ভয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এরপর কি হবে সেটা ভেবে যেন মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছি। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মামা বললেন, বেশি রাত হয়ে গেছে মা। নিশিতা ওপাশ থেকে হেসে বলল, না না মামা, ভেতরে আসো। মামা ভেতরের দিকে গেলে নিশিতা এবার আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিয়ে বলল, তোমাকে কিন্তু দারুণ লাগছে, একদম নতুন বউ লাগছে। নিশিতার কথা যেন আমার মাথার উপর দিয়ে গেল। সকালের ব্যবহারের সাথে যেন আকাশ পাতাল পার্থক্য। সকালের সেই মানুষটার সাথে এখনকার মানুষের কোনো মিলই দেখছি না। আমি তখনও মেরে দাঁড়িয়ে আছি, নিশিতার দিকে পলকহীন চোখে তাকিয়ে ভাবছি, মানুষের কত রং, তাই না? আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিশিতা বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে? ভেতরে যাবে না? এসো এসো। নিশিতা এবারও আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। বাড়িতে যেন জমজমাট আয়োজন। বাসায় আব্বার আর নিশিতা ছাড়াও কয়েকজন রয়েছে। আমাকে দেখে আমার দিকে একজন এগিয়ে এসে আমার শাশুড়িকে ডেকে বললেন, আপা, তোর ছেলের বউ তো চলে এসেছে। দেখ, লাল টুকটুকে বউ এসেছে বাসায়। আমার শাশুড়ির রুমে উকি দিয়ে দেখলাম মামা আর আব্বা কথা বলছে। আমাকে চেয়ারে বসানো হলো। চারপাশের সব কিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন, কিছুই বুঝতে পারছি না। আমাকে রেখে নিশিতা নিজের রুমে গিয়ে আবার ফিরে এসে বললো, চলো আমার রুমে যাই। কিন্তু কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। কি করছো তোমরা? কিছুই করছি না আপাতত, তবে করব। এখন আমার রুমে চলো জলদি। নিশিতা আমাকে তার রুমে নিয়ে এসেছে অনেকক্ষণ আগে। আমাকে আবার প্রথম থেকে তৈরি করে দিচ্ছে। আরেকটা নরম লাল টকটকা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হচ্ছে প্রথম থেকে। আগে শুধু হালকা লিপস্টিক দেওয়া থাকলেও এবার যেন কিছুই বাদ গেল না। নিশিতা ছোট একটা আয়না আবার সামনে ধরে বলল, দেখো তো কেমন লাগছে তোমাকে। আয়নাটা নিজের মুখের ঠিক সামনে ধরায় পুরো মুখ সেখানে দেখা যাচ্ছে। এর আগে কখনো আবার এরকম ভারী সাজা হয়নি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগবে এটাও কখনো ভাবিনি। নিজের দিক থেকে নিজেই যেন চোখ ফেরাতে পারছি না। নিশিতা আমাকে চুপ থাকতে দেখে বলে উঠল, আবার ভাইয়া আজ তোমার উপর থেকে চোখ ফেরাতে পারবে না। একদম পরী লাগছে তোমাকে। বুঝতে পারছি না তুমি বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর করে সাজতে পারি। আমি নিশিতার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা না বলে মামা কোথায় জিজ্ঞেস করলাম। নিশিতা পূর্বের মতোই একগাল হেসে বলল, মামা তো আম্মার সাথে দেখা করে কথা বলেই চলে গিয়েছে। আমার সাথে দেখা করে গেল না? তোমাকে তো সাজাচ্ছিলাম, তাই আর আসেনি। চিন্তা করো না, কাল ঠিক চলে আসবে। এখনও আমি কিছুই বুঝতে পারছি না। আবিরকেও বাড়িতে কোথাও দেখিনি আসার পর থেকে। এদিক ওদিক কয়েকবার খুঁজেও তাকে এক পলকের জন্য দেখতে পাইনি আমি। নিশিতা আমাকে বসিয়ে রেখে বলল, দাঁড়াও, আম্মাকে ডেকে নিয়ে আসি। আম্মা তো তোমাকে এই সাজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব নিশিতা? আমি কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে, আবার এখন নিজে থেকে সাজিয়ে দিচ্ছ। আম্মাও নাকি দেখার জন্য অপেক্ষা করছে। আবার এদিকে আবিরকেও দেখছি না। নিশিতা একগাল হেসে বলল, এখন এসব ভুলে যাও, কি হচ্ছে সেটা শুধু দেখতে থাকো। আমি যাই বাহিরে, সবাইকে এখন বিদায় করে, অনেক রাত হয়ে গেছে। তুমি এখানে বসো। নিশিতা, প্লিজ এরকম করো না। আমি সব কিছু জানতে চাই। সকাল থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। বললাম তো এখন কিছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রুমে আর কেউ নেই, একাই বসে ভাবতে থাকলাম কি হচ্ছে আমার সাথে। হঠাৎ মনে পড়ল আসার পর আমি মামিকে কল করিনি। তাড়াতাড়ি করে ব্যাগ থেকে ফোনটা বের করলাম। মামিকে কল দেওয়ার সাথে সাথে মামি কল রিসিভ করলো। কল রিসিভ করেই বলে উঠল, কে যেন যাওয়ার সময় বলে গেল ও বাড়িতে গিয়েই কল দেবে। সরি মামি, মানুষ এভাবেই ভুলে যায়, তাই না? প্লিজ মামি, সরি প্লিজ। এ বাড়িতে সবাই যা শুরু করে দিয়েছিল যে আমি সব ভুলে গিয়েছিলাম। মনে হতেই আপনাকে কল দিয়েছি, একটুও দেরি করিনি সত্যি। এখন মনে পড়ে আর কি হবে মামি, আমি এখানে কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে চলে যেতে বলল, সন্ধ্যায় শাশুড়ি কল দিয়ে ডিভোর্সের কথা বলল। এখন আবার আমাকে নতুন বউ সাজানো হয়েছে। আবিরকেও এখনও দেখিনি, বাড়িতে বোধহয় নেই। চিন্তা করতে হবে না কিছু নিয়ে। তোর চিন্তার দিন শেষ? মানে চিন্তার দিন শেষ কেন? এখন ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে। জানি না কি হবে। ওহ, মামা গিয়েছে? হ্যাঁ,
তার থেকেই তো সব শুনলাম। তুই তো ভুলে গিয়েছিস আমাকে। ভুলিনি মামি, খুব মনে রেখেছেন। আচ্ছা শোন, এখন থাক মা, আমরা কাল সকালে চলে আসবো। আমার চিন্তা হচ্ছে মামি। চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা রাখলাম। ঠিক আছে। ফোন রাখার সাথে সাথে নিশিতা আর আম্মার রুমে প্রবেশ করলো। আম্মার মুখোমুখি হতেই আম্মার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম, শাশুড়ির মুখোমুখি হতেই আমার লজ্জা লাগছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা থুতনিতে হাত দিয়ে আমার মুখ উঁচু করে বলে, ও মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা। কোনো কথা না আম্মা, তখনকার জন্য আমি দুঃখিত। প্লিজ আমাকে মাফ করে দিন। এখন সব ভুলে যাও মা, এসব কথা আর মনে রেখো না। আম্মা, আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমাকে প্লিজ ক্লিয়ার করে বলবেন আমার সাথে কি হচ্ছে এগুলো। তোমাকে আজ নতুন বউ হিসেবে আবার নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি, আমি নিজেই এসেছি। ওই একই তো হলো, তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, জন্যই তো এসেছো। এখন আর কোনো কথা না। যাও, এখন সোজা ছাদে চলে যাবে। এখন ছাদে যেতে হবে। হ্যাঁ যেতে হবে, কিন্তু কেন? নিশিতা পাশে থেকে বলে উঠল, আমার ভাইয়া তার নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না। আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা নিজেই এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে নিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজের রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, যাও, এবার একাই চলে যাও। ভাইয়া অনেকক্ষণ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করছে। অল দ্য বেস্ট ভাবি। নিশিতা চলে গেলে আমি এক হাত দিয়ে শাশুড়ির কুচিগুলো ধরে সামান্য পরিমাণে উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতেই বুঝলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে। বেশ উঁচু লম্বা, পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটি রেলিংয়ে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেতেই তিনি আমার দিকে ফিরে তাকালেন। ছাদের এপাশটায় স্বল্প আলোর ঝাড়বাতি লাগানো হয়েছে। আলো নিভছে আর জ্বলছে। এক পা দুপা করে এগোচ্ছি, আর আমার হৃদস্পন্দন বাড়ছে। আমাকে এগোতে দেখে সামনে দাঁড়ানো পুরুষটিও আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিনের হাজার হাজার মাইল দূরত্বকে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, কেমন আছো অনু? আমি চোখ তুলে চাইলাম। আমার চোখ টলমল করছে। এখনো বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে। এই মানুষটা সত্যিই আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটাও ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির। এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে। যে নারী নিজের পুরুষের বুকে মাথা ঠাঁই পায় সে নারী ভাগ্যবতী হয়। মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী মনে হয়নি, আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, অনু নিচে যাবে না? মাথা না তুললেই নরম সুরে বললাম, আর একটু এভাবে থাকি। এই তোমার লজ্জা লাগছে না আজকেই যাকে দেখলে তাকে জড়িয়ে ধরে থাকতে? আমার বর, আমি জড়িয়ে ধরে রাখবো, তাতে কার কি সমস্যা? আপনার সমস্যা হলেও আমি সেটা দেখব না। আচ্ছা তাই? জি। ঠাট ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন বলুন তো? আবির হাসতে হাসতে বলে ওঠে, সেটা জানার জন্য রুমে যেতে হবে। আমার সুন্দরী বউকে আলোতে একটু দেখার জন্য মনটা আনজান করছে। 2 বছর খুব কম সময় না? বিয়ে করে বউয়ের টানে এতদিন আসেননি। আমিও এখন তাড়াতাড়ি রুমে যাব না। যাবে না? যাবে না? সত্যিই যাবে না? আপনাকে মিথ্যে বলতে যাব কেন? এতদিন এই আমার মায়ায় আসেননি, আজ ভালোবাসা উথলে পড়েছে। সারাদিন কান্না করিয়ে এখন এসছেন প্রেম দেখাতে। আমার অনুর কি রাগ হয়ে গেল? বলেই পাজা কোলে নিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো আবির। আমি ভয়ে শক্ত করে 2 হাত দিয়ে তাকে ধরে রইলাম। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, চোখ বন্ধ করো কেন? সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ? আরে আমাদের বাসরঘর হয়েছে, এবার চোখ বন্ধ করো। ঘর সাজানো হয়েছে, বন্ধ করবে তুমি? আচ্ছা করছি। আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবে, এর আগে চোখ খোলা যাবে না, ঠিক আছে?
আচ্ছা। আমি চোখ বন্ধ করে নিলাম। আবির আমাকে কোলে নিয়েই এক হাত দিয়ে দরজাটা খুলল। দরজার বাম বাহু দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করলো সে। আমি যতটুকু বুঝলাম ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধ পাচ্ছিলাম। আবির আমাকে আস্তে করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কান সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যেই আবার বন্ধ করলো। তুমি কি এই আজীবনের জন্য আমার হবে? তুমি শুধু আমাকে একটু ভালোবাসো, আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার জীবনের সবটা জুড়ে থেকে যাও। তুমি আমার ব্যক্তিগত মানুষটা হয়ে যাও, যার অনুপস্থিতিতে সব কিছু শূন্য শূন্য লাগবে, যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে, যার মুখ আমার চোখ আর মন শীতল করবে, যার হাসি আমার হৃদয়ে বারবার প্রতিধ্বনিত হবে, যাকে ছাড়া আমার সব কিছু বিষাদের নীল রঙে ডুবে যাবে। আমি চোখ খুলে তাকিয়ে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিং আমার দিকে বাড়িয়ে রেখেছে। ভালোবাসি তোমাকে অনু। আমিও একটু ভালোবাসি না? না ভালোবাসো, অন্য কারো না হলেই হবে। মুচকি হেসে নিজের হাত তার দিকে এগিয়ে দিতেই রিংটা পরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো। বাচ্চাদের মতো আবদারের সুরে বলল, আরেকবার জড়িয়ে ধরি বউ। না, দূরে থাকুন, ওসব ভুলে যাও। বলেই হৃৎস্পন্দনের গতি বাড়িয়ে আরও একবার বুকে স্থান দিল। রাত 12টা আবির দেশে আসার সময় আমার জন্য কি কি এনেছে সেসব দেখাচ্ছিল। সমস্ত রুম ফুলের গন্ধে যেন ডুবে আছে। আমার জন্য আনা জিনিসপত্র দেখছিলাম আর রুমটা বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম। সকালে যেমন দেখেছিলাম সেরকম কিছুই নেই। আবির বলে উঠল, পছন্দ হয়েছে এসব? মাসখানেক আগে থেকে একটু একটু করে কেনাকাটা করছি আমি আমার বউয়ের জন্য। আমি সবগুলো জিনিসের উপর আরেকবার চোখ বুলিয়ে বললাম, আপনার পছন্দকে অপছন্দ করার কোন সাহস আমার নেই। এখনকার সব কিছু সুন্দর। হঠাৎ আমার সন্ধ্যার সেই পার্সেলের কথা মনে পড়ে গেল। আবিরকে জানানো উচিত বলে মনে হলো। বলে উঠলাম, আজ সন্ধে আমার নামে একটা পার্সেল এসেছিল। ইয়া বড় একটা লাগেজ ব্যাগ। যা যা সেখানে আছে সবগুলো দেখলেই মনে হবে বিয়ের জন্য পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কিছুতে জানতে পারিনি আমি। প্রথমে মনে হয়েছিল এখান থেকে পাঠানো হয়েছে। আবির হো হো করে হেসে উঠল। সে বলল, এতক্ষণেও বুঝতে পারেননি ওগুলো কে পাঠিয়েছে? আবিরের হাসিতে কেমন যেন সন্দেহ হলো। তাকে জিজ্ঞেস করলাম, আপনি পাঠিয়েছেন? কিভাবে পাঠালেন? আমি ওগুলো পাঠাইনি। তবে আম্মা আর নিশু পাঠিয়েছে। মানে? মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে এখানে নিয়ে আসা হবে। তার কোনো প্রায় অনেক দিনই সময় লাগতো, তাই আম্মাকে নিষেধ করেছে। কিন্তু আম্মা ওগুলো কিনেই তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। আমার কেমন বিশ্বাস হচ্ছে না এসব। এত কিছু আমার জন্য কেন? কারণ আমার বউকে এরকম করে কেউ কখনো ভয় পাইয়ে দেয়নি। কিন্তু আম্মা তো আমাকে অপছন্দ করে। আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছে। কিভাবে বুঝলে? সকালে যখন আমার জন্য চা নিয়ে যাই তখন শুনেছিলাম আমার আর নিশিতার কথা বলছিল আমাকে নিয়ে। তোকে পছন্দ করে না এসব? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? এসব প্ল্যান করা ছিল। আবির মুচকি এসে বলল, হ্যাঁ, সব প্ল্যান করা। তুমি আমাকে কতটুকু চাও, আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছে ছিল। মানে আম্মা আমাকে অপছন্দ করে না, নিশিতাও না, কেউই তোমাকে অপছন্দ করে না অনু। সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু সন্ধ্যার ডিভোর্সের কথাটা, তুমি যেন আমাকে টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কি না সেটা দেখতে। জানো তো, একবার একজনকে হারিয়ে আমি একবারই দিশেহারা হয়ে গিয়েছিলাম। এবার আর তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করতে এত পরীক্ষা, আমি কি পাশ করেছি? তুমি আমার মন জিতে নিয়েছো। ভালোবাসলে বিশ্বাসটা রাখতে হয়। আমি দেখতে চেয়েছিলাম সব কিছুর বিনিময়ে হলেও আমাকে চাও কি না। আপনাকেই চাই। আমি একটা ঘর চাই, সংসার চাই, সবার সাথে একটু ভালো থাকতে চাই। এই ছেড়ে যাওয়ার যুগে আমি আপনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই। আমি তোমার বাবা, আমার বাবা মা নেই। তুমি যেমন আমাকে চাও, সংসার চাও, তেমন তোমার বাবাও তার মেয়েটাকে একটু চোখের দেখা দেখতে চায়। মানুষকে ক্ষমা করে দিতে হয় অনু। আর উনি তো তোমার বাবা। আগামীকাল বিকেলে আমরা তোমার বাবাকে দেখতে যাব। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি জানলেন কিভাবে? সেটা তোমার জানতে হবে না। আগামীকাল আমরা ওখানে যাচ্ছি, এটাই ফাইনাল। আমি সব কিছু সাইডে ফেলে বললাম, আমার সংসারটা টিকলো তবে।
সারাদিনে কত চিন্তায় ছিলাম, সংসার ভাঙার ভয়ে কত কান্না করেছি জানেন। এরকম আর কখনো করবেন না প্লিজ। আমি এসব আর সহ্য করতে পারবো না। মাকে হারানোর পর আমি আর ভালো কিছু পাইনি। আমার সংসারটা আমার কাছ থেকে কখনো কেড়ে নেবেন না। আমি এখানেই আমার জন্ম কাটিয়ে দিতে চাই। ভালোবাসো আমাকে, আমাকে তোমার হৃদয়ে রাখবে আজীবন। আবিরের কথায় মুচকি হেসে গেয়ে উঠলাম। আমার ভেতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আবির জানিয়ে দিল আজ থেকে সে আমার, আর কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই। এই সংসার আমার শুধুমাত্র আমার। সংসারের মানুষগুলোকে ভালোবাসা আর কর্তব্যে ভালো রাখার দায়িত্বটাও আমার। এই সংসার আমার সুখ, আমার শান্তি। এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার। আমাদের মৃত্যু ছাড়া যেন আমরা কখনো আলাদা না হই। আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠুক। এই মানুষটার দিক থেকে আমার আঁখি না ফিরুক। এই মানুষটা আজীবন আমাকেই ভালোবাসুক। জানি না গল্পটা শেষ অবধি আপনাদের মনের মতো হলো কি না। গল্পটা যেহেতু সংসার কেন্দ্রিক, তাই সংসার ফিরে পাওয়াতেই শেষ হলো। গল্পটা ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। ভালোবাসা রইল।